লাগাইছে। নাজমুল, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে কথা? নাজমুল, আমার কথা শোনা যাচ্ছে? রাব্বি, আমার কথা শোনা যাচ্ছে? তোমরা সবাই উপস্থিত হয়েছো? প্রিয় ছাত্রছাত্রীরা আমার, সবাই উপস্থিত হয়েছো? ম্যাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তো আজকে একটু আমরা চলে যাই, চতুর্থ অধ্যায়ে চলে যাচ্ছি, দিল্লি সালতানাত যুগ। নাজমুল ডিস্টার্ব করিস না। আমি ডিস্টার্ব করি না, তুই করিস। হাজি দিও, হ্যাঁ, মিউট করে দিও একটু সাউন্ডটা, সাউন্ড মিউট করে দিও। বরিশাল মিউট কর। ম্যামের সামনে ফালতু কথা কই না। মিউট করে দাও। তোমাদের আজকে 4 নাম্বার লেকচার, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, দিল্লি সালতানাত যুগ। সুলতান গিয়াসউদ্দিন বলবন শাসনকাল হচ্ছে 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ।
গিয়াসউদ্দিন বলবন থেকে তোমাদের আমি পড়াবো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারের। সেটা হচ্ছে দিল্লি সালতানাত সুদৃঢ়করণে সুলতান বলবনের গৃহীত পদক্ষেপ বা ব্যবস্থাবলী সমূহ বিশ্লেষণ। বাংলার বিদ্রোহ দমন, বলবনের মৃত্যু। আর এরপরে আমি একটু তোমাদের বলবন থেকে শামসুদ্দিন ইলিয়াসের রাজত্বকালে চলে গিয়েছি। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, শাসনকাল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দে। এখান থেকে টপিকস নিয়েছি, মঙ্গল আক্রমণ থেকে কিভাবে দিল্লিকে রক্ষা করা হয় ব্যাখ্যা করো। ইলতুৎমিশ কিভাবে খেতাব লাভ করেন ব্যাখ্যা করো। রূপাইয়া কি ব্যাখ্যা করো। আর তোমাদের থাকবে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল 3টা প্রশ্ন দিয়েছি তোমাদের, বাড়ির হোমওয়ার্ক হিসাবে এটা করবে তোমরা সবাই। এবার একটু আমরা চলে যাই সুলতান গিয়াসউদ্দিন বলবনের অধ্যায়ে। সেটা হচ্ছে দিল্লি সালতানাত সুদৃঢ়করণে সুলতান বলবনের গৃহীত পদক্ষেপ বা ব্যবস্থাবলী সমূহ বিশ্লেষণ। রাজতন্ত্র সুদৃঢ়করণের মধ্য দিয়ে বলবন নিজেকে সুলতান হিসাবে প্রতিষ্ঠিত করে দিল্লি সালতানাত স্থায়ীকরণে মনোযোগী হন। এসব ক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণ করেন তা হলো: 1. সামরিক বাহিনীর পুনর্গঠন, গুপ্তচর ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাজকোষ পুনর্গঠন, অভ্যন্তরীণ প্রশাসন পুনর্গঠন, মেওয়াটি দস্যুদের দমন, দোয়াবের বিদ্রোহ দমন, রুহিলাখণ্ডের বিদ্রোহ দমন, বলবনের মঙ্গল নীতি, রক্তপাত ও কঠোর নীতি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ, রাজতন্ত্র ও সালতানাতের মর্যাদা বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ। আমরা একটু ব্যাখ্যায় আসি। প্রথমে সামরিক বাহিনী। রাজতন্ত্র সুদৃঢ়করণের মধ্য দিয়ে বলবন নিজেকে সুলতান হিসাবে প্রতিষ্ঠিত করে দিল্লি সালতানাত স্থায়ীকরণে মনোযোগী হন। এসব ক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণ করেন তা হলো: সামরিক বাহিনী পুনর্গঠন। বলবন বিশ্বাস করতেন শক্তিশালী ও সুসংগঠিত সেনাবাহিনী ছাড়া রাজশক্তি দৃঢ় করা সম্ভব নয়। তাই তিনি ষড়যন্ত্র নির্মূল, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, বিদ্রোহ দমন এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতকরণে সামরিক বাহিনীর গুরুত্ব উপলব্ধি করে এর পুনর্গঠনের পদক্ষেপ গ্রহণ করেন। জাগির প্রথা বিলুপ্ত করে সেনাবাহিনীকে নগদ অর্থে বেতন প্রদানের ব্যবস্থা করেন। সামরিক কর্তব্য পালনে সক্ষম ব্যক্তিদের নিয়োগ দিয়ে শূন্য সংখ্যা বৃদ্ধি করেন। অতঃপর বয়োবৃদ্ধ সৈনিকগণ তাদের বৃদ্ধ, নাবালক ও অকর্মণ্য উত্তরাধিকারীগণকে জাগিরের পরিবর্তে সুলতান বলবন ভাতা ও পেনশন দানের ব্যবস্থা করেন। সুলতান বলবন তার সেনাবাহিনী পুনর্গঠনের দায়িত্ব তার আস্থাভাজন দিওয়ানি আরজ, যার অর্থ হচ্ছে সমর মন্ত্রী, এই সমর মন্ত্রীর নাম হচ্ছে ইমাদ উল মুলকের উপর ন্যস্ত করেন। এই প্রসঙ্গে ঐতিহাসিক ABM হবিবুল্লাহ বলেন, তার ব্রেকেটে ইমাদুল মুলক ব্রেকেট শেষ করবে সততা ও সৈনিক ভর্তির খুঁটিনাটি বিষয়ে সযত্ন দৃষ্টি এবং সৈনিকদের বেতন, যুদ্ধোপকরণ সংগ্রহ সহ সকল বিষয়ে মনোযোগের ফলে সেনাবাহিনীর শক্তি ও দক্ষতা বৃদ্ধি পায়। তোমরা তার উপরে ইনভার্টেড কমা দিবে, আর দক্ষতা বৃদ্ধি পায় দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। এখানে সামরিক বাহিনী আগে কি ছিল? নিয়মিত বেতন প্রদানের প্রথা প্রচলিত ছিল না। সেটা হলো যে আবার কি নগদ অর্থে, এই প্রথম নগদ অর্থে সেনাবাহিনীদের বেতন দেওয়ার প্রথার প্রচলন করেন কে? গিয়াসউদ্দিন বলবন। আর গিয়াসউদ্দিন বলবন উপলব্ধি করলেন যে সৈন্য বাহিনীতে যারা আছে, তখন একটা প্রথা ছিল, নিয়ম ছিল যে বংশানুক্রমিক ভাবে তারা আসবে। প্রত্যেক বংশানুক্রমিক ব্যক্তির যোগ্য
নাও হতে পারে, এজন্য তিনি তাদের কি করলেন, যারা বৃদ্ধ, নাবালক, অকর্মণ্য উত্তরাধিকারীগণ, তাদের কি দেওয়া হতো, আগে জাগির দেওয়া হতো। জাগির মানে হচ্ছে যে প্রচুর পরিমাণ সম্পত্তি তাদের ভূ দখলে দেওয়া হতো, এটা কি বলতো, জাগির। এই জাগিরের পরিবর্তে কি করলেন সুলতান, তাদের ভাতা ও পেনশনের ব্যবস্থা করেন। আর এই সেনাবাহিনীর দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন তার নাম হচ্ছে ইমাদ উল মুলক। আর এই বিভাগকে কি বলা হতো, দিওয়ানি আরজ, অর্থাৎ হচ্ছে সমর মন্ত্রী। দিওয়ানুল আরজকে কি বলা হতো, সমর মন্ত্রী বলা হতো। গুপ্তচর ব্যবস্থা। বলবন সাম্রাজ্যের স্থায়িত্বকে সুনিশ্চিত করার জন্য একটি শক্তিশালী ও সুসংহত গুপ্তচর ও গোয়েন্দা বাহিনী গড়ে তোলেন। গুপ্তচরগণ বিভিন্ন অঞ্চল থেকে সংবাদ গ্রহণ করতেন। এ খাতে বলবন যথেষ্ট সময় ও প্রচুর অর্থ ব্যয় করেন। প্রাদেশিক শাসনকর্তা, সেনাপতিদের নিয়ন্ত্রণমুক্ত রাজধানীর প্রধস্ত, অমাত্য ও অভিজাতবর্গ, প্রদেশপাল এবং উচ্চ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এমনকি সুলতানের পুত্রদের কার্যক্রম ও গতিবিধি সম্পর্কে সুলতান বলবনকে প্রতিদিন অবহিত করতেন। সফল গোয়েন্দা ও তৎপরতার ফলে বিদ্রোহ, অপরাধ তৎপরতার সংখ্যা ও মাত্রা হ্রাস পায়। তিনি গুপ্তচর বাহিনীকে এইভাবে করে তুলেছিলেন যে নিজের পুত্রদেরও কার্যক্রম, গতিবিধি কি সুলতানকে অবহিত করতে হতো, কারণ আমরা সবসময় তিনি কঠোর নীতি গ্রহণ এবং কার্যে অবহেলা কখনোই পছন্দ করতো না। সেই জন্য পড়াশোনায় তোমরা অবহেলা করবে না, ভালো করে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে এবং ইনশাল্লাহ সবাই যেন A+ পাও, সেই আশাবাদী আমরা রাখি। এবার চলছে আমরা বিচার ব্যবস্থা। বলবন ছিলেন ন্যায় বিচারক। তিনি স্বজনপ্রীতি ও পক্ষপাত নীতির ঊর্ধ্বে উঠে গিয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে বিচার কার্য সম্পন্ন করতেন। বদাউনের জাগিরদার মালিক বর্বরকে হত্যার নির্দেশ দেন। অযোধ্যার জাগিরদার হাইবত খানকে ভৃত্য হত্যার অপরাধে বেত্রাঘাত করা হয়। এ প্রসঙ্গে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, সুলতানের ন্যায় বিচারের জন্য লোকে এত ভীত ও সন্ত্রস্ত থাকতো যে ভৃত্য এবং কৃতদাসদের প্রতিও লোকে দুর্ব্যবহার করতে সাহস পেত না। তোমরা সুলতানের উপরে ইনভার্টেড কমা দিবে, আর দুর্ব্যবহার করতে সাহস পেত না দাড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। এভাবে বলবন তার বিশাল সাম্রাজ্যে স্বজনপ্রীতি ও দুর্নীতি মুক্ত ন্যায় শাসন প্রতিষ্ঠা করেন। তিনি তার বিচার ব্যবস্থা অত্যন্ত কঠোর ছিল। আমরা দেখতেই পাচ্ছি যে বদায়ুনের জাগিরদার একজনকে হত্যা করা কি, তাকে মালিক বর্গকে হত্যার নির্দেশ দেওয়া হয়, এবং অযোধ্যার জাগিরদার হাইবাত খানকে কি করা হয়, চাকর বা ভৃত্যকে হত্যার অপরাধে কি করা হয়, বেত্রাঘাত করা হয়। কত কঠোর ছিল তার নীতি। এই জন্য তার বিচার ব্যবস্থা স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্ত করতে পেরেছিল। রাজকোষ পুনর্গঠন। সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য গঠিত বিশাল সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ, অর্থনৈতিক সংকট নিরসন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বলবন রাজকোষ পুনর্গঠন করেন। এর ফলে অর্থনৈতিক সচ্ছলতা আসে ও দেশ সমৃদ্ধি হয়। কারণ আমরা জানি যে একটা দেশের মেরুদণ্ড হচ্ছে কি, অর্থ। অর্থ ছাড়া কোনো কাজই করা যায় না। তিনি সেই গুরুত্বপূর্ণ অর্থ সেক্টর, সেটা হচ্ছে রাজকোষটাকে আবার কি করে তিনি পুনর্গঠন করে সাম্রাজ্যকে একটা অর্থের দিক থেকে একটি শক্তিশালী অবস্থায় নিয়ে যান। 40 চক্রের বিদ্রোহ দমন। সুলতান ইলতুৎমিশ কৃতদাসদের মধ্য হতে যে 40 জন বিশ্বস্ত ও সুযোগ্য কৃতদাসকে সংঘবদ্ধ করে একটি চক্র গঠন করেছিলেন, সেটি হচ্ছে 40 চক্র। এই অভিজাতদের একটি চক্র বন্দেগানি চেহেলগান শামসি কৃতদাস, ব্রেকেটে দিয়ে তোমরা শামসি কৃতদাস নামে পরিচিতি লাভ করে। ইলতুৎমিশের দুর্বল উত্তরাধিকারীদের যুগে রাজ্য শাসন
রাজনীতি ও অর্থনীতিতে 40 চক্র রাজ্যের মধ্যে সর্বসেবা হয়ে ওঠে। তারা রাষ্ট্রীয় জমিজমা ভূ দখল করা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করত। বলবন নিজেও এই চক্রের অন্যতম সদস্য ছিলেন। সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর সুলতান বলবন উপলব্ধি করেন যে সালতানাতের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং নিজের ক্ষমতা ও নিরাপত্তা সুসংহত করার জন্য তুর্কি অভিজাত 40 চক্রের ক্ষমতা নাশ করা প্রয়োজন। নিজে 40 চক্রের সদস্য হলেও ক্ষমতায় গিয়ে তিনি উপলব্ধি করলেন এরা অত্যন্ত শক্তিশালী, এদেরকে কি প্রথমে নির্মূল করা উচিত। 40 চক্রের বিরুদ্ধে ব্যবস্থাবলী ছিল নিম্নরূপ: 1. বলবন তাদের জঘন্য ও হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার উদ্দেশ্যে তাদের বিশেষ সুযোগ সুবিধা বাতিল করেন। 2. অবাধ মেলামেশা বন্ধ করেন। 3. রাজদরবারে হাসি ঠাট্টার উপর নিষেধাজ্ঞা জারি করেন। 4. কোনো কোনো ক্ষেত্রে জাগিরদারি বাতিল করেন। 5. সামান্য অপরাধে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করে জনসমক্ষে হেয় করতেন। এভাবে বলবন তাদের দুর্বল ও ক্ষমতাকে খর্ব করে শক্তিশালী 40 চক্রকে নিজের পূর্ণ নিয়ন্ত্রণে আনেন এবং সমগ্র সালতানাতে সংহতি আনয়ন করেন। আমরা দেখলাম যে 40 চক্র ছিল কি সুলতানের সবচেয়ে বিপজ্জনক শাসন ক্ষেত্রে এবং ক্ষমতা টিকে থাকার ক্ষেত্রে যারা তার বিরুদ্ধে ছিল তারা হচ্ছে 40 চক্র। এই 40 চক্রের বিরুদ্ধে তিনি এই ব্যবস্থাগুলো গ্রহণ করেন। রাজকোষ পুনর্গঠনের পরে আমরা আসতেছি এবার অভ্যন্তরীণ প্রশাসন পুনর্গঠন। শুধু সামরিক শক্তি দ্বারা একটি রাজ্য পরিচালনা সম্ভব নয়। এর কারণে বলবন তার অভ্যন্তরীণ প্রশাসন পুনর্গঠন করেন। সুলতান নিজে ছিলেন প্রশাসনের সকল কর্তৃত্বের উৎস। শাসন ব্যবস্থার ব্যাপারে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন এবং তা কার্যকর করা ছিল সকলের জন্য বাধ্যতামূলক। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রদেশে তার পুত্রদের প্রদেশপাল হিসেবে নিয়োগ করেন, তবে তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো। তিনি প্রশাসনিক ক্ষমতা কার হাতে রেখে দিয়েছিলেন? স্বয়ং গিয়াসউদ্দিন বলবনের হাতেই রেখে দিয়েছিলেন। তবে তিনি আমরা দেখলাম যে তিনি তার সন্তানদেরও ছাড় দেননি, তার প্রশাসন ব্যবস্থা এত কঠিন ছিল। এবার চলে যাই আমরা মেওয়াটি দস্যুদের দমন। বলবনের শাসনামলের প্রথম দিকে মেওয়াটি দস্যুগণ প্রকাশ্য দিবালোকে পথিকদের সর্বস্ব লুটতরাজ করত। এই যে মেওয়াটিরা হচ্ছে কোথায়? আলোয়ারের পার্বত্য অঞ্চলের অধিবাসী। আলোয়ারের পার্বত্য অঞ্চলের অধিবাসী ছিল কারা? মেওয়াটিরা। এমনকি তারা দিল্লির উপকণ্ঠে পাইকারিভাবে নরহত্যা, লুটতরাজ এবং অত্যাচার চালিয়ে জনজীবন বিপন্ন ও বিপর্যস্ত করে তোলে। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, তাদের ঔদ্ধত্য এতখানি বৃদ্ধি পেয়েছিল যে আসর নামাজের পর রাজধানী দিল্লির পশ্চিম ফটক বন্ধ করে দিতে হতো। তোমরা তাদের ঔদ্ধত্য থেকে তাদের উপরে ইনভার্টেড কমা দিবে, আর পশ্চিম ফটক বন্ধ করে দিতে হতো পর্যন্ত দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করে দিবে। সুলতান বলবন বন জঙ্গল পরিষ্কার করে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ফাঁড়ি নির্মাণ করেন। অতঃপর তিনি সেনাবাহিনীর সাহায্যে শত সহস্র মেওয়াটিদের হত্যা করে রাজধানী দিল্লি এবং তার উপকণ্ঠে শান্তি স্থাপন করেন। এরপর আমরা চলে যাই দুয়াবের বিদ্রোহ দমন। এই সময় গঙ্গা যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলের দুর্ধর্ষ হিন্দুদের বিরুদ্ধে অগ্রসর হন।
তারা বাংলাদেশের সাথে দিল্লির যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং দোয়াব অঞ্চলে বেআইনি কার্যকলাপ পরিচালনা করে জনজীবন বিপন্ন করে তুলেছিল। এদের উৎপাতে পণ্য সম্ভার নিয়ে বণিক ব্যবসায়ীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হতো। 1267 খ্রিস্টাব্দে অভিযান পরিচালনা করে বলবন কাম্পিল, পাতিয়ালা ও ভোজপুরে অবস্থিত তাদের ঘাঁটিসমূহ ধ্বংস করে লুটকারীদের নিশ্চিহ্ন করা হয়। ফলে দস্যুদের আস্তানা আফগান সৈনিক ও সেনানায়কদের আস্তানায় রূপান্তরিত করা হয়। এখন আমরা একটু আসি দোয়াব কোথায়। দোয়াব অঞ্চলটা ছিল গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলে কি অবস্থিত ছিল? দোয়াব অঞ্চল। আর এই দোয়াব অঞ্চলের অধিবাসীরা ছিল কি খুবই দুর্ধর্ষ টাইপের হিন্দু। আমরা জানি যে ভারতের সবচেয়ে উর্বর এলাকা বা অঞ্চল হচ্ছে কি দোয়াব। সেই জন্য আর তারা এতই সাহসী ছিল যে আমরা দেখলাম যে বাংলার সাথে কি দিল্লির যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। যে লাইনগুলো বললাম এগুলো তোমরা একটু অনুধাবনমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য দাগিয়ে রাখবে। রুহিলা খণ্ডের বিদ্রোহ দমন। বলবন যখন দোয়াবের বিদ্রোহ দমনে ব্যস্ত তখন রুহিলাখণ্ডের হিন্দু ষড়যন্ত্রকারীরা বিদ্রোহ ও দাঙ্গা শুরু করে। কাতেহার হিন্দু প্রধানদের এই বিদ্রোহ সুলতান বলবন অত্যন্ত ক্ষুব্ধ হন। সুলতান রাজকীয় বাহিনীকে বিদ্রোহীদের সমূলে নির্মূল করার জন্য আদেশ দিলে অত্যন্ত নির্মমভাবে তাদের দমন করা হয়। বিদ্রোহীরা গণহত্যার শিকার হয়, গোটা অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করে রাজকীয় বাহিনী বিপুল পরিমাণ সম্পদ কব্জা করে। এই রুহিলাখণ্ডে আমরা দেখলাম যে দোয়াবের হিন্দুরাও ছিল ভয়ঙ্কর, এরকম রুহিলাখণ্ডেও ছিল একই অবস্থা। এছাড়া আমরা একটা এলাকায় ঢুকবো, সেটা হলো উপজাতিদের বিদ্রোহ দমন। দোয়াবের বিদ্রোহ দমনের পর বলবন যুদ্ধ পার্বত্য অঞ্চলের উপজাতিদের বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন। তাহলে আমরা দেখতেছি যে বিদ্রোহগুলো কি, একটা হচ্ছে কি দোয়াবের বিদ্রোহ, রোহিলাখণ্ডের বিদ্রোহ, উপজাতিদের বিদ্রোহ দমন করলেন কি? দমন করলেন গিয়াসউদ্দিন বলবন কঠোর হস্তে। বলবনের মঙ্গল নীতি। গিয়াসউদ্দিন বলবন মঙ্গল আক্রমণ হতে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত রক্ষা করার জন্য সচেষ্ট ছিলেন। এই যে বলবনরা কোন পথ দিয়ে আসতো? ভারতে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে আসতো। এটা আন্ডারলাইন করবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য, অনুধাবনমূলক প্রশ্নের জন্য। সম্ভাব্য মঙ্গল আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করার জন্য তিনি কতিপয় ব্যবস্থা গ্রহণ করেন। 1. সাম্রাজ্য বিস্তার নীতি বর্জন করা হয়। 2. সুলতান কোনো দূরবর্তী এলাকায় গিয়ে যুদ্ধ পরিচালনা করতেন না। 3. সুলতান যথাসম্ভব রাজধানীতে অবস্থান করতেন। 4. সেনাবাহিনীকে পুনর্গঠন করে তাদেরকে উন্নত মানের অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামে সজ্জিত করা হয়। 5. সামরিক দিক থেকে কৌশলগত স্থানসমূহে নতুন দুর্গ নির্মাণ ও পুরাতন দুর্গগুলোকে পুনর্নির্মাণ করা হয়। 6. সামানা, মুলতান ও দীপালপুরকে নিয়ে সুলতান সীমান্তবর্তী প্রদেশ গঠন করে সেগুলোকে সুদক্ষ শাসনকর্তাদের নিয়োগ করেন। 7. সুলতান বলবন প্রথমে শের খানকে এবং তারপর শাহজাদা মোহাম্মদকে মুলতান ও দীপালপুরে শাসনকর্তা নিয়োগ করেন। এখানে আমরা দেখলাম যে তিনি কয়টা জায়গা নিয়ে সীমান্ত প্রদেশ গঠন করলেন? সামানা, মুলতান ও দীপালপুর। আন্ডারলাইন করবে বহু নির্বাচনী কোশ্চেনের জন্য। আর আমরা দেখলাম যে সুলতান প্রথমে তার বিখ্যাত সেনাপতি শের খানকে এবং পরবর্তী সময়ে তার পুত্র শাহজাদা মোহাম্মদকে মুলতান ও দীপালপুরের শাসনকর্তা নিয়োগ করেন। এগুলো একটু মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8.
শাহজাদা বুগরা খানকে সামানা ও সুসানের শাসনকর্তাও নিযুক্ত করা হয়। তার আরেক পুত্র, দ্বিতীয় পুত্র, তার নাম হচ্ছে কি বুগরা খান। এই বুগরা খানকে তিনি কোথাকার শাসনকর্তা নিযুক্ত করলেন? সামানা ও সুসানের শাসনকর্তা। 1269 খ্রিস্টাব্দে মঙ্গলগণ শতদ্রু নদী অতিক্রম করে ভারত সীমান্তে আক্রমণ চালালে শাহজাদা বুগরা খান ও মালিক মুবারকের যৌথ আক্রমণে মঙ্গলগণ শোচনীয়ভাবে পরাজিত হয়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়। মঙ্গল নেতা তামারের নেতৃত্বে 1286 খ্রিস্টাব্দে মঙ্গলগণ পাঞ্জাব আক্রমণ করলে তাদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে বলবনের পুত্র যুবরাজ মোহাম্মদ নিহত হন। তা সত্ত্বেও শোকাহত বলবন মঙ্গলদের বিরুদ্ধে অগ্রসর হয়ে লাহোর উদ্ধার করেন। এভাবে বলবন বৈদেশিক আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করে ত্রাণকর্তার মর্যাদা লাভ করেন। এখন আমরা দেখলাম যে এই যে মঙ্গলটা ছিল কি দিল্লির ত্রাস সৃষ্টিকারী ছিল মঙ্গল শাসকদের ভয়ে দিল্লির সুলতানরা কি থাকতেন? সবসময় ভীত সন্তুষ্ট থাকতেন। আর আমরা দেখলাম যে গিয়াসুদ্দিন বলবনের সময়েও কি ছিল, এবং ইলতুৎমিশের সময়েও এবং আলাউদ্দিন খলজির সময়েও, বিশেষ করে বলবন এবং আলাউদ্দিন খলজির সময়ে মঙ্গলরা এবং শামসুদ্দিন ইলতুৎমিশের সময়ে বারবার তারা কি করেছে? ভারতবর্ষে এসে আক্রমণ করেছে এবং তছনছ করে দিয়েছে। সেই জন্য তারা সবসময় মঙ্গলদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হয়েছে। আর এই মঙ্গল আক্রমণে শিকার হয়েছিল কে? গিয়াসুদ্দিন বলবনের প্রথম পুত্র যুবরাজ মোহাম্মদ। এই যুবরাজ মোহাম্মদ মারা যাওয়ার পর থেকে গিয়াসুদ্দিনের মনোবল আস্তে আস্তে হারাতে থাকেন, সন্তান শোকে আর কি। তারপরেও তাকে আমরা কি বলবো, যে তাকে কি দেওয়া হয়েছে উপাধি? ভারতবর্ষের রক্ষাকর্তা বা ত্রাণকর্তা হিসাবে। আর তোমরা এই যে মঙ্গল আক্রমণটা পড়তেছে বৈদেশিক নীতির মধ্যে, বৈদেশিক নীতি, যে বহিঃশত্রুর আক্রমণ বা বৈদেশিক নীতি কোনটা ছিল? মঙ্গল আক্রমণ। এরপরে আমরা আসি রক্তপাত ও কূটনীতি, ব্লাড এন্ড আয়রন পলিসি গ্রহণ। রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি এবং সালতানাতের সংহতি বিধান সুদৃঢ়করণ ও সুলতানের ক্ষমতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বিদ্রোহ বহিঃআক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষার জন্য সুলতান গিয়াসুদ্দিন বলবন রক্তপাত ও কূটনীতি, ব্লাড এন্ড আয়রন পলিসি গ্রহণ করেন। গিয়াসুদ্দিন বলবনের সময়ে তুর্কি অভিজাতদের ষড়যন্ত্রপরায়ণ এবং বৈদেশিক শত্রুর আক্রমণ মারাত্মক রূপ ধারণ করে। যে বৈদেশিক শত্রুর কথা বললাম, কারা? মঙ্গলরা। তিনি ষড়যন্ত্রপরায়ণ অভিজাতদের দমনের জন্য কঠোর শাসননীতি গ্রহণ করেন। তাছাড়া মঙ্গলদের আক্রমণ মোকাবেলা করার জন্য তিনি কঠিন দৃঢ়তার পরিচয় দেন। তিনি পারস্যের রাজদরবারে রীতি ও ঐতিহ্য অনুসরণ করে দরবারে জৌলুস ও চাকচিক্য বৃদ্ধির মাধ্যমে এর প্রতি জনগণের ভয় মিশ্রিত আনুগত্য নিশ্চিত করেন। বিচ্ছিন্নতাবাদ নির্মূল ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সুলতান বলবন অত্যন্ত কঠোর ও নির্দয় নীতি গ্রহণ করেন। তার এই নীতি ইতিহাসে রক্তপাত ও কঠোর নীতি, ব্লাড এন্ড আয়রন পলিসি নামে খ্যাত। তোমরা মঙ্গল নীতি, রক্তপাত ও কঠোর নীতি, সুলতানের মর্যাদা বৃদ্ধি, মেওয়াটি দের বিদ্রোহ, এগুলো তোমরা সৃজনশীল প্রশ্নের জন্য পড়বে। রাজতন্ত্র ও সালতানাতের মর্যাদা বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ। সুলতান বলবন সুলতানের ও সালতানাতের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও রাজতন্ত্রকে শক্তিশালীকরণে দৃঢ় সংকল্প এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। যেমন 1. সিংহাসনে বলবনের বংশগত কোনো দাবি ছিল না, তাই জনসমক্ষে আত্মসম্মান বৃদ্ধির উদ্দেশ্যে তিনি নিজেকে পৌরাণিক বীর আফরাসিয়াবের বংশধর বলে দাবি করেন। 2. তিনি পৃথিবীতে নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে দাবি করেন। 3. রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি ধর্মরক্ষা ও শরীয়তের শাসন কায়েম, পাপাচার ও দুর্নীতি বিলোপ,
ধার্মিক ও ভালো বংশের লোকদের রাজকার্যে নিয়োগ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। তার জনমনে ভীতি ও শ্রদ্ধার উদ্রেক করার জন্য বলবন সেলজুক ও খাওয়ারিজমের রাজকীয় ঐতিহ্যের অনুকরণে জমকালো রাজদরবার প্রতিষ্ঠা এবং সুলতানের আভিজাত্য রক্ষা ও তার অবাধ ক্ষমতা প্রমাণের জন্য পারস্য রীতি অনুযায়ী রাজদরবারে সুলতানকে সিজদা, আভূমি ১৯ ও পাইবুস পদচুম্বন করা রীতি প্রচলন করেন। রাজদরবারে মর্যাদা ও গাম্ভীর্য রক্ষায় রাজসভা, লঘু চপলতা, হাসি ঠাট্টা বারণ এবং মদ্যপান ও নৃত্যগীত নিষিদ্ধ করা হয়। তবে আমরা দেখলাম যে সুলতান বলবন শুধু কূটনীতি ছিলেন না, তিনি পারস্য নীতি অনুসরণ করতেন, পারস্যের রীতিনীতি তিনি অনুসরণ করতেন। তাহলে গিয়াসুদ্দিন বলবন যে কি নীতি অনুসরণ করতেন বৈদেশিক ক্ষেত্রে, সেটা হচ্ছে পারস্যদের নীতি অনুসরণ করতেন। আর তিনি দরবারে কি কথা প্রচলন করেন? সিজদা। এই সিজদাটাকে আমরা কি বলতেছি? আভূমি কুর্ষণ। সেটা হলো একেবারে মাথা একেবারে পা পর্যন্ত, ভূমি পর্যন্ত ঠেকিয়ে যেটা সালাম করা হতো, সেটাকে কি বলা হতো? সিজদা। এটা হচ্ছে আভূমি কুর্নুস। আর এটা হচ্ছে পাইবুস। পাইবুস হচ্ছে যে রাজদরবারে ঢুকলে কি করতে হবে? সুলতানের পায়ে চুমু দিতে হবে, অর্থাৎ চুম্বন করতে হবে। সেটাই ছিল কি? পাইবুস প্রথা। আর সুলতান কি করতেন? সবসময় রাজকীয় পোশাক পরিধান করে থাকতেন। আর রাজদরবারের মর্যাদা রক্ষার জন্য তিনি সবসময় কি মানে হাসি ঠাট্টা, রসিকতা এগুলো তিনি কি করতেন? বারণ করেন, পছন্দ করতেন না। আর নিজেও তিনি মদ্যপান করতেন না। আর দরবারে তিনি নাচ গান, যেটা অর্থাৎ নৃত্য গীত তিনি পছন্দ করতেন, একদম নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। ৫. বলবন সুলতানের ব্যক্তিগত সমমর্যাদা, বাহ্যিক আড়ম্বর ও মর্যাদার ব্যাপারে বিশেষ সচেতন ছিলেন। তিনি সবসময় জনসাধারণের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতেন, সবসময় রাজকীয় পোশাকে সজ্জিত থাকতেন, নিজ বংশীয় লোকদের সাথে মেলামেশা, কথাবার্তা বলা পছন্দ করতেন না। তিনি তাদের কোনো দান, এমনকি উপহারও গ্রহণ করতেন না। এসব পদক্ষেপ গ্রহণ করে সুলতান বলবন দিল্লি সালতানাতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করে দিল্লি সালতানাতকে সুদৃঢ় করেন। এটা হলো তোমাদের সেই বড় প্রশ্নটা। এই প্রশ্নের মধ্যে আমি যেগুলো ব্যাখ্যা দিয়েছি গুছিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে। তোমরা এগুলো আরেকটু সংক্ষেপ করে যখন লিখবে একটু সংক্ষেপ করে লিখবে। অনেকগুলো ইয়ে তো পয়েন্ট, আরেকটু সংক্ষেপ করে নেবে। তবে আমরা দেখলাম যে এই যে ৫ নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে তিনি কি করতেন? সবসময় দূরত্ব বজায় রাখতেন। এখন এই যে করোনা যুগে যেটা স্বাস্থ্যবিধি মেনে চলার কথা, সেটার প্রসঙ্গে এখানে চলে আসে। আরেকটা ব্যাপার ছিল যে তিনি কি করতেন না? ঘুষ নেওয়া বা কোনো মানে কাউকে তোষামোদী করাটা তিনি পছন্দ করতেন না। যার জন্য তিনি কি করেছিলেন? উপহার এবং কোনো দানই তিনি গ্রহণ করতেন না। বাংলার বিদ্রোহ দমন। বাংলার বিদ্রোহ দমন তোমরা সৃজনশীল প্রশ্নের জন্য পড়বে। সুলতানের বার্ধক্য এবং উত্তর পশ্চিম সীমান্ত মুঘল আক্রমণের সুযোগ নিয়ে ১২৮৭ খ্রিস্টাব্দে বাংলা শাসনকর্তা তুগলিল খান বিদ্রোহী হন। তিনি সুলতান মুগিসউদ্দিন উপাধি ধারণ করে এবং নিজ নামে খুতবা পাঠের আদেশ প্রদান ও মুদ্রা জারি করে স্বাধীনতা ঘোষণা করেন। সুলতান বলবন তুগলিল খানের বিদ্রোহ দমন করার জন্য অযোধ্যার শাসনকর্তা মালিক আমিন খান, সেনানায়ক তিরমিতি এবং শাহাবুদ্দিনের নেতৃত্বে পরপর ৩টি অভিযান প্রেরণ করেন। কিন্তু ৩টি অভিযানই ব্যর্থ হয়। উপর্যুপরি ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে সুলতান বলবন নিজে তুগলিলের বিরুদ্ধে চতুর্থ অভিযানে নেতৃত্ব দেন। শাহজাদা বুগনা খান এই অভিযানে পিতার সঙ্গী হন। সুলতান বলবনের আগমনের সংবাদে তুগলিল খান রাজধানী লক্ষণাবতী ত্যাগ করে প্রথমে সোনারগাঁ, পরে উড়িষ্যার অরণ্যে আশ্রয় নিয়েও শেষ রক্ষা করতে পারেননি। তিনি রাজকীয় বাহিনীর হাতে ধরা পড়েন এবং তাকে হত্যা করা হয়। অতঃপর পুত্র বুগরা খানকে বাংলার শাসনকর্তা নিয়োগ করে বলবন বিজয়ীর বেশে রাজধানীতে ফিরে যান। ঐতিহাসিক বারানীর মন্তব্য করেন যে
তুগরিলের দমনের মধ্য দিয়ে জনমনে সুলতানের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় এবং সাম্রাজ্যের সর্বত্র শান্তি ও শৃঙ্খলা বিরাজ করে। এর মধ্য দিয়ে সুলতান বলবন তার শক্তি ও মর্যাদার শীর্ষে প্রতিষ্ঠিত হন। তোমরা তুগরিলের দমনের তুগরিলের উপর ইনভার্টেড কমা দিবে, আর শান্তি ও মর্যাদার শীর্ষে অধিষ্ঠিত হন দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। এই বাংলার বিদ্রোহ দমন একটা আলাদা প্রশ্ন, এটা খুব ভালো করে পড়বে, উদ্দীপক, সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য। বলবনের মৃত্যু। সুযোগ্য পুত্র মোহাম্মদ প্রথম মোহাম্মদ 1286 খ্রিস্টাব্দে মঙ্গল আক্রমণ প্রতিহত করার সময় অকাল মৃত্যুবরণ করেন। অশীতিপর বৃদ্ধ সুলতান বলবন এতই শোকাবিত হয়ে পড়েন যে অল্প দিনের মধ্যে 1287 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বলবন দ্বিতীয় পুত্র বুগরা খানকে তার উত্তরাধিকারী মনোনীত করতে চাইলে তিনি তা অস্বীকার করেন। ফলে বলবন বাধ্য হয়ে তার পৌত্র নাতি মোহাম্মদের পুত্র কায় খসরুকে উত্তরাধিকারী মনোনীত করেন। তবে বলবনের বংশের শেষ সুলতান ছিলেন শিশু সুলতান কাইমুস এবং তাকেও হত্যা করা হয়। এখানে তোমরা আন্ডারলাইন করো যে গিয়াসউদ্দিন বলবনের প্রথম পুত্রের নাম কি ছিল? মোহাম্মদ। কত খ্রিস্টাব্দে মারা যায়? 1286 খ্রিস্টাব্দে। কাদের আক্রমণে? মঙ্গলদের আক্রমণে। আর অশীতিপর বৃদ্ধ হচ্ছে যে জরাজীর্ণ, যেটা সেটাই বোঝাচ্ছে। আর সুলতান এই সুখে কত খ্রিস্টাব্দে মারা গেলেন? গিয়াসউদ্দিন বলবন 1287 খ্রিস্টাব্দে। আর বলবনের দ্বিতীয় পুত্রের নাম কি ছিল? বুগরা খান। এবং মোহাম্মদের পুত্রের নাম কি? কায় খসরু। বহু নির্বাচনী প্রশ্ন আসে। আর শেষ সুলতান কে ছিল? সেই সুলতান কাইমুস। এগুলো তোমরা আন্ডারলাইন করবে, দাগাবে, খুব ভালো করে খেয়াল রাখবে। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ শাসনকাল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দে। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন এবং তার রাজত্বকাল ছিল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে আছে যে মঙ্গল আক্রমণ থেকে কিভাবে দিল্লিকে রক্ষা করা হয় ব্যাখ্যা করো। মঙ্গল আক্রমণ থেকে সুলতানাত কিভাবে দিল্লিকে রক্ষা করেন, এবার আমরা তার প্রসঙ্গে বা ব্যাখ্যায় চলে যাই। সুলতান ইলতুৎমিশের শাসনামলে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলগণের ভারত আক্রমণ ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান এক বিশাল শক্তিশালী মঙ্গল বাহিনী নিয়ে খাওয়ারিজম আক্রমণ করলে খাওয়ারিজমের যুবরাজ জালালউদ্দিন পালায়ন করে পাঞ্জাবে আশ্রয় গ্রহণ করেন। জালালউদ্দিনকে অনুসরণ করে মঙ্গল নেতা চেঙ্গিস খান এবং মঙ্গলরা ভারত সীমান্তে এসে উপনীত হলে ইলতুৎমিশ মঙ্গল আক্রমণের আশঙ্কায় ভীত হয়ে পড়েন। অতঃপর জালালউদ্দিন দিল্লির রাজসভায় দূত মারফত আশ্রয় প্রার্থনা করলে বাস্তববাদী ও কূটকৌশলী সুলতান ইলতুৎমিশ ভারতের আবহাওয়া তার স্বাস্থ্যের অনুকূল হবে না এই অজুহাতে তাকে আশ্রয়দানে অস্বীকৃতি জানান। কিছুকাল সেখানে অবস্থানের পর মঙ্গলগণ পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলের প্রখর উত্তাপ সহ্য করতে না পেরে 1224 খ্রিস্টাব্দে পারস্যের উদ্দেশ্যে ভারত ত্যাগ করেন। প্রধান শত্রু জালালউদ্দিনের ভারত ত্যাগের ফলে মঙ্গল নেতা চেঙ্গিস খান ভারত সীমান্ত সামান্য লুটতরাজ করে শেষে দেশে ফিরে যান। এভাবে সুলতান ইলতুৎমিশ কূটকৌশল ও বুদ্ধিমত্তার সাথে মঙ্গল আক্রমণের হাত থেকে দিল্লিকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করেন। এবার তোমরা একটু আমাকে কোশ্চেনে আসো, ইলতুৎমিশ কিভাবে খেতাব লাভ করেন এটা আমি একটু বলে দিই। সুলতান ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি বাগদাদের আব্বাসি খলিফা মুস্তানসির বিল্লার কাছ থেকে স্বীকৃতি, সনদ এবং সুলতানি আজম শ্রেষ্ঠ সুলতান উপাধি গ্রহণ করেন। প্রথমত মুসলিম জগতে সম্মান ও শক্তি বৃদ্ধিকল্পে, দ্বিতীয়ত প্রতিদ্বন্দ্বীর নিকট উচ্চ স্থানের অধিকারী হবার মানুষে, এবং তৃতীয়ত আইনসম্মত শাসক হবার